আমি আমার ছোট মেয়েটিকে নিয়ে শুয়েছিলাম। রাত তখন 2:30। হঠাৎ লক্ষ্য করলাম কে যেন আমার রুমের দরজা খুলছে। আমি শোয়া থেকে উঠে যেতে চেয়েও উঠতে পারলাম না, কারণ আমার অসুস্থ মেয়েটা জেগে যাবে, তাই চুপচাপ শুয়ে রইলাম। দেখলাম দরজা খুলে আমার দিকে আসছে আমার দেবর সাইফুল। আমার স্বামী মারা গেছে আজকে 3 মাস। এই 3 মাসে 3টি রাত আমি সাইফুলের যন্ত্রণায় ঠিক মতো ঘুমাতে পারিনি। প্রতিদিন রাতে সে আমার রুমে আসে। প্রতিদিন আমি কোনো না কোনো বাহানা দিয়ে তার থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আজকেও এসেছে। সাইফুল আমার বিছানার সামনে এসে আমার গায়ে হাত দিতে যাবে, অমনি আমি উঠে বসে যাই। আহা, ওঠার কি দরকার? মেয়েটাকে আরেকটু ওইদিকে ঠেলে দিয়ে আমার জন্য জায়গা করে দাও। তুমি কেন প্রতিদিন রাতে আমার রুমে এসে আমাকে বিরক্ত করো বলো তো সাইফুল? কেন করে জানো না? আমার ভাই মারা গেছে আজকে 3 মাস। এই 3 মাসে তোমার যৌবন নদী শুকিয়ে যাচ্ছে। আমি সেই মরা নদীতে একটু জলের ধারা বইয়ে দিতে চাই। তোমাকে আমি ছোট ভাইয়ের মতো জানি, আর তুমি কি না? দেখো ভাবি, আমার বন্ধুদেরও অনেক ভাবি আছে। তাদের ভাবিরা তাদের দেবরকে স্বামী থাকা সত্ত্বেও কত আদর মোহাব্বত করে, আর তুমি আমার খেয়ে আমার পরে আমাকেই খুশি করতে চাও না। তোমার অন্যায় আবদার আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। এই 3 মাসে আমার সাথে অনেক ছলনা করেছো, তোমার আর রক্ষা নেই। হয় আজকে আমার তোমার জগন নদীতে সাঁতার কাটতে দেবে, না হয় কাল সকালে আমার বাড়ি ছেড়ে চলে যাবে। প্রয়োজনে আমি বাড়ি ছেড়ে চলে যাব, তবুও তোমার সাথে ওসব খারাপ কাজ আমার পক্ষে করা সম্ভব না। ঠিক আছে, কাল ঘুম থেকে উঠে যেন আমি তোমাকে না দেখি। বলেই আমার দেবর আমার রুম ছেড়ে চলে গেল। এই সংসারে আমার স্বামী মারা যাওয়ার পর আমার দেবর আর শাশুড়িকে নিয়ে আমার বসবাস। আমার দেবরের ইনকাম এই সংসারটা চলে। আমি অনেকবার আমার বাপের বাড়ি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু প্রতিবারই আমার শাশুড়ি আমাকে বাধা দিয়ে রেখে দেয়। এভাবে আর কয়দিন নিজেকে ওর হাত থেকে বাঁচিয়ে রাখতে পারবো সেটা শুধু আল্লাহই জানে। কথাগুলো ভাবতে ভাবতে আমি আমার মেয়ের পাশে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা সাইফুল অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তার টেবিলে আসলো। নাস্তার টেবিলে এসে মাকে ডাকতে লাগলো নাস্তা দেওয়ার জন্য। আমি রান্নাঘর থেকে নাস্তা নিয়ে তার সামনে আসতেই সে বসা থেকে উঠে বলল, কি ব্যাপার, তুমি এখনো তোমার বাপের বাড়ি চলে যাওনি? আমি কোনো কথা না বলে তার সামনে নাস্তাগুলো দিচ্ছিলাম। সে আবার বলল, দেখো, তোমাকে না আমি একবার বলেছি তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়ানো আমার পক্ষে সম্ভব না। তোমার জন্য আমার ভবিষ্যৎকে আমি শেষ করে দেবো নাকি? অনেকক্ষণ চুপ থাকার পরে শেষ পর্যন্ত আমি বললাম, সকালবেলা আমি চলে যেতে চেয়েছিলাম, যাওনি কেন? ফজরের ওয়াক্তে আমি যখন পূজাকে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছিলাম তখন দেখলাম ড্রয়িং রুমে আমার শাশুড়ি নামাজ পড়ার জন্য জায়নামাজের পাটি পাচ্ছিল। আমি ওনাকে খেয়াল করিনি। আমাকে দেখে উনি বলল, কি ব্যাপার বৌমা, তুমি আবার সাত সকালে আমার নাতিকে নিয়ে কোথায় যাচ্ছ? পেছন থেকে উনার কথা শুনে আমি চমকে উঠলাম। আমতা আমতা করে বললাম, মা, আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। কি বললে বৌমা? তুমি তোমার বাপের বাড়ি চলে যাচ্ছ মানে? হ্যাঁ মা, আপনার ছেলে মারা গেছে আজকে 3 মাস। একদিন না একদিন এই সংসার ছেড়ে আমাকে চলে যেতে হবে, তাই ভাবছি এখনই যাওয়াটাই উত্তম। আমার ছেলে মারা গেছে বলে তোমাকে এই সংসার থেকে চলে যেতে হবে? এটা তোমাকে কে বলেছে? আমার ছেলে রোরসজাত কন্যা তোমার কাছে। তাকে কেন তুমি বাবার সমতুল্য চাচার আদর থেকে বঞ্চিত করবে? তাকে কেন তুমি দাদির আদর ভালোবাসা থেকে দূরে রাখবে? আমি কেন চলে যেতে চাই সে কথাটা আমার শাশুড়িকে আমি বলতে পারিনি। আমি জানি সে কথাটা বললেও উনি বিশ্বাস করবেন না, কারণ পৃথিবীর কোনো মাই তার সন্তানকে চরিত্রহীন মনে করে না। শুধু শুধু দোষটা এসে পড়বে আমার ঘাড়ে। তাই আর কোনো কথা না বলে আমি সেখান থেকে চলে আসি। আমার মুখে সব কথা শোনার পর সাইফুল বলল, এই ঘরে যদি তুমি থাকতে চাও তাহলে আমাকে খুশি করে রাখতে হবে, না হয় যে কোনো একটা উসিলা ধরে এই সংসার ছেড়ে চলে যাবে। বলেই সাইফুল অফিসের উদ্দেশ্যে চলে গেল। তার চলে যাবার পর নিজেকে বড্ড অসহায় মনে করে কাঁদতে কাঁদতে যখন ডাইনিং টেবিলের উপরে মাথাটা রাখলাম তখন দেখলাম আমার ছোট্ট মেয়ে পূজা এসে পেছন থেকে আমার গায়ে হাত দিল। আমি ফিরে তাকাতেই আমার মেয়ে বলল, মা, তুমি কাঁদছো কেন? তোমার কি অসুখ করেছে? হ্যাঁ মা, অসুখ করেছে। আমার মেয়ে আমার কপালে হাত দিয়ে বলে, কই তোমার শরীরটা ঠান্ডা, এই দেখো আমার গায়ে হাত দিয়ে দেখো আমার শরীরটা কত গরম। আমি লক্ষ্য করে দেখলাম আমার মেয়ের শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। তাকে ঔষধ খাওয়ানোর জন্য রুমের দিকে নিয়ে গেলাম। আমার দেবর বিকেল বেলা অফিস শেষ করে ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসে যখন কলিং বেল টিপছিল তখন আমি ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছিলাম। কলিং বেলের শব্দ পেয়ে আমি দরজা খুলে দিতে আমার দেবর আমাকে দেখে চোখ কপালে তুললো। আমি দরজা খুলে দিয়ে চলে যাবার সময় সাইফুল আমার হাত চেপে ধরলো। আমি কিছু বলার আগেই সাইফুল বলল, বাপের বাড়ি যেহেতু চলে যাওনি তাহলে কি আমি ধরে নেব তুমি আমাকে সময় দিতে রাজি আছো? আমি সাইফুলের কাছ থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, দেখো সাইফুল, আমি তোমার বড় ভাইয়ের বউ। হেলে এখন নেই। আমার বড় ভাই যেহেতু মারা গেছে সেহেতু তোমার সাথে আমার সম্পর্কটাও শেষ। এখন যদি এই বাড়িতে থাকতে চাও এবং আমার ইনকামে খেতে চাও তাহলে আমি যা চাই তাই করতে হবে। এই বলে সাইফুল আমার হাতটা ধরলো এবং আমার সাথে ধস্তাধস্তি করতে লাগলো। এমন সময় সেখানে আসলো আমার শাশুড়ি। আমার শাশুড়িকে দেখে সাইফুল হাত ছেড়ে দিল। আমার শাশুড়ি জিজ্ঞেস করলো, কি রে বাবা, কি হয়েছে? তুই বউয়ের সাথে এমন জোরাজোরি করছিস কেন? সাইফুল চমকে উঠে বলল, না মা, তেমন কিছু না। ভাবি বলেছিল ভাবির নাকি 100 টাকা লাগবে। আমি 100 টাকা হাতে গুজে দিতে চাওতেই ভাবি আমার কাছ থেকে টাকা নেবে না, তাই আমি একটু জোরাজোরি করছি। সাইফুল নেহাত মিথ্যে কথা বলছে দেখে আমি ওখানে আর কথা না বাড়িয়ে বাজারে ব্যাগটা নিয়ে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে এসে দেখি আমার অসুস্থ মেয়েটা ঘুমিয়ে আছে। প্রতিদিনের মতো আজ আর ভুল করবো না, তাই দরজাতে খিল লাগিয়ে দিলাম যাতে আমার দেবর রাতে আসতে চাইলেও আসতে না পারে। প্রায় সময় এই দরজায় খিলটা আমার দেবর ইচ্ছে করে ভেঙে দেয় যাতে সে রাতে আমার রুমে ঢুকতে পারে। আজ বিকেল বেলা খিলটা আবারও ঠিক করেছি। খিলটা লাগিয়ে মেয়ের পাশে এসে শুয়ে পড়লাম। আজ একটু নিশ্চিন্ত মনে ঘুমাতে চায়, যেহেতু দরজায় খিল লাগানো। সে এসে দরজায় ধাক্কা দিয়ে চলে যাবে, বেশি ধাক্কাধাক্কি করবে না। পাশের রুমে শুয়ে আছে আমার শাশুড়ি। সব
সবকিছু ভাবতে ভাবতে কখন যে চোখের কোণায় ঘুম চলে আসলো টেরি পেলাম না। মাঝরাতে সাইফুল আমার খাটের নিচ থেকে বের হলো। তখন আমি গভীর ঘুমে মগ্ন। সাইফুল খাটের নিচ থেকে বের হয়ে আমার দিকে তাকালো, দেখলো আমি এবং আমার মেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। তারপর সে আমার মুখ চেপে ধরলো। আমি লাফ মেরে চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারে পাশে শুয়ে থাকা পূজা উঠে কান্না করতে লাগলো। পাশের রুমে শুয়ে থাকা আমার শাশুড়ি ঘুম ভেঙে গেল। উনি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে আমার রুমের সামনে এসে দরজায় বাড়ি দিতে লাগলো। আমি সাইফুলকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে আমার শাশুড়িকে দরজা খুলে দিলাম। আমার শাশুড়ি রুমে ঢুকতেই আমি শাশুড়িকে জড়িয়ে ধরলাম। আমার শাশুড়িকে দেখে সাইফুল মাথা নিচু করে রুম থেকে বের হয়ে গেল। আমার শাশুড়ি যেহেতু একটা মেয়ে, উনি নিশ্চয় বুঝতে পেরেছেন এত রাতে উনার ছেলে আমার রুমে কি করতে এসেছিল। উনি সবকিছু বুঝে আমাকে নানাভাবে সান্ত্বনা দিতে লাগলেন। পরের দিন সকালবেলা আমার দেবর অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যখন দরজার সামনে আসলেন, তখন আমার শাশুড়ি এসে বলল, সাইফুল তোকে একটা কথা বলি। সাইফুল গত রাতের ঘটনার কারণে মায়ের চোখের দিকে তাকাতে পারছে না, লজ্জায় মাথা নিচু করে রইল। কি কথা বলো? আমি চাই তুই বৌমাকে আবারও বিয়ে কর। কি বললে মা? আমি ওই বিধবা মহিলাকে বিয়ে করব? কথাটি বলার আগে তোমার একবারও চিন্তা করা উচিত ছিল। আমি একজন সরকারি চাকরিজীবী অবিবাহিত পুরুষ, কোন দুঃখে ওরকম একটা বিধবা মহিলাকে আমার বিয়ে করতে হবে? বলেই সাইফুল দরজা খুলে চলে গেল। আমি মায়ের পাশে এসে দাঁড়ালাম, বললাম, মা যদি পারেন সাইফুলকে তাড়াতাড়ি একটা বিয়ে করিয়ে দেন। বিয়ে হয়ে গেলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। মা আমার কথায় রাজি হয়ে সাইফুলের জন্য মেয়ে দেখার কথা বললেন। এর ঠিক 15 দিন পরে আমার দেবরের বিয়ে হয়ে গেল। আজ আমার দেবরের বাসর রাত। বাসর ঘরে বসে আছে নতুন বউ। আমিও আমার মেয়ে বাসর ঘরে বসে নতুন বউয়ের সাথে কথা বলছি। এমন সময় দরজা খুলে বাসর ঘরে প্রবেশ করলো আমার দেবর। আমি আমার দেবরকে দেখে বাসর ঘর থেকে বের হয়ে গেলাম। আমার দেবর বাসর ঘরে ঢুকে তার নতুন বউকে জিজ্ঞেস করলো, ভাবি নিশ্চয় তোমার কাছে আমার বদনাম করেছে, তাই না? ওভাবে বলবেন না, ভাবি তো আপনার তারিফ করলো। বলল আমার দেবরটা অনেক ভালো, আপনাকে যেন আমি কখনো কষ্ট না দেই। আর বলল আমার কোনো কিছু লাগলে যেন আমি তাকে বলি, সে আমার সব কাজ করে দেবে। তুমি আজ প্রথম ঘরে এসেছো, ভদ্র মুখোশের আড়ালে ওই মহিলার আসল রূপ কিছুদিন পরেই টের পাবে। তারপর এই কথা সে কথা নানান কথা বলতে বলতে রাত গভীর হয়ে গেল। এদিকে যথারীতি আমি আমার মেয়েকে নিয়ে শুয়ে আছি। অনেকদিন পর শান্তিতে ঘুমাচ্ছি। যেহেতু আমার দেবরের বিয়ে হয়ে গেছে, তাই আমি আজ দরজার খিল দিলাম না। রাত যখন 2:45, তখন আমার দেবর আস্তে আস্তে আমার রুমে প্রবেশ করলো। রুমে এসে আগের মতো আমাকে জড়িয়ে ধরতে যাবে, এমন সময় পেছন থেকে দেখে তার নতুন বউ তার শেরওয়ানির কলার চেপে ধরে আছে। আমার দেবর চমকে উঠে বলল, তুমি এখানে? কি মনে করেছো বাসর রাতে আমি ঘুমিয়ে গেছি? ওদের কথা শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি শোয়া থেকে উঠে বসে গেলাম। তারপর নতুন বউ আমার দিকে তাকিয়ে বলল, ভাবি আপনি নিশ্চিন্তে ঘুমান। এই চরিত্রহীন স্বামীকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার জানা আছে। বলেই সাইফুলকে কলার চেপে ধরে আমার রুম থেকে নিয়ে গেল। আর আমি দুহাত তুলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করলাম। হ্যালো বন্ধুরা, নতুন বউ কিভাবে এমন চরিত্রহীন স্বামী শায়েস্তা করে সেটা দেখতে হলে আপনাদের কমেন্টে লিখতে হবে দ্বিতীয় পর্ব চাই। আপনাদের আগ্রহের উপরে ভিত্তি করে আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই এই পেজে হাজির হব। গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিন সবাইকে। ধন্যবাদ।